আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ডেন্টির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। মেসি ভক্তদের জন্য আজকের ভোরটা অন্যরকম, যার ঢেউ আছে পড়েছে গোটা বিশ্বেই, বাদ নেই বাংলাদেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল মাঠ যেন পরিণত হলো এক টুকরো বুয়েনোস আইরেসে। আইসা 3টা গোল, ওরে বাবা রে বাবা, 3টাই গোল দিছে মেসি একাই, ফাটাই দিছে একদম। এই উল্লাস, এই আনন্দের কেন্দ্রবিন্দু একজনই, লিওনেল মেসি। আর এমন উদযাপন হবেই না কেন? বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে প্রিয় তারকার জাদুকরী এক হ্যাট্রিক। ম্যাচ শুরু সকাল 7টায়, তবে আরও অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ যেন রূপ নিয়েছিল ক্যান্সাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের এক টুকরো অংশে। আকাশি সাদা জার্সি, পতাকার স্লোগানে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। সকালের আরামের ঘুম ত্যাগ করে যারা মেসির জাদু দেখতে এসেছিলেন, তাদের একটু হতাশ করেনি আর্জেন্টাইন মহাতারকা। মানে অনেক ভালো লাগতেছে, আমার ওয়ার্ড নেই এক্সপ্রেস করার মতো। আই এম জাস্ট গ্রেটফুল। লিওনেল মেসি, দ্য ম্যাজিক ম্যান, দ্য গড, দ্য মাফিয়া। মেসির এমন পারফরমেন্স যেন আবারও মনে করিয়ে দিল কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন তিনি। বয়স হয়ে গেছে, মানুষ দেখুক সে এখন কি করতে পারে। সে এই বিশ্বকাপ আরো পরে বিশ্বকাপ খেলার তার সামর্থ্য রয়েছে। আমার এই ইয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ডে আজকে ছিল। গলা টলা সব ভেঙে গেছে অ্যান্ড আমার 2-3 দিন ঘুম আসবে না। ইনসেন, ক্রেজি। Amazing. I think nobody actually expected it, but I mean, it's Messi, so we can expect anything from Messi. প্রথম ম্যাচে এমন দাপুটি জয়ের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। আশা করি 2026 বিশ্বকাপ আমাদের হাতে পড়ছে। আর্জেন্টিনার প্রতি একটা বিশ্বাস ছিল যে সে ভালো খেলবে, অ্যান্ড আজকে সেই আর্জেন্টিনাটা আমাদের ড্রিম ফুলফিল করে দিয়েছে। তারা যদি এইভাবে পারফরমেন্স করে, ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপটা আমাদের হাতে আবার আসবে। প্রথম ম্যাচে ব্রাজিল সমর্থকদের মন না ভরলেও আর্জেন্টিনার সমর্থকদের জন্য বিশ্বকাপ শুরুটা একেবারে স্বপ্নের মতো। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ফ্রান্স। সেনেগালকে 3-1 গোলে হারিয়েছে লেস ব্লোরা। জোড়া গোলের রেকর্ডময় দিন কিলিয়ান এমবাপ্পের। এদিকে ইরাককে 4-1 গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শারদীয় প্রত্যাবর্তন হয়েছে নরওয়ের। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্লিং হল্যান্ড। রাতে বিশ্বকাপ মিশন শুরু করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠবার গ্রেটেস্ট শোন আর্থে নামার অপেক্ষায় CR7। তার দেশ পর্তুগালের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, যারা প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে। হিউস্টনে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। 52 বছর পর বিশ্বকাপ খেলছে আফ্রিকার দেশটি, আর বিশ্বসেরা মিডফিল্ড নিয়ে অধরা স্বর্ণালী ট্রফিটা ধরতে চায় পর্তুগাল। সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দুপুরে শ্রীমঙ্গল পৌঁছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দুপুর 2টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেলে যোগ দেবেন রাজনৈতিক সভায়। আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, এর মধ্যে প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন মৌলভীবাজার, সেই খবরে জানবো। এবং এই যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে 152টি পরিবারের মাঝে, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। সারিকা, বৃষ্টি হচ্ছে এখানে, প্রচুর বৃষ্টি, প্রায় আধা ঘন্টা ধরে, প্রায় 30 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী 5 মিনিট হলো এখানে শ্রীমঙ্গলের যে ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সেখানে এসেছেন। এখন জাতীয় সঙ্গীত চলছে। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই যে কর্মসূচি, সেটি উদ্বোধন হয়েছে। আমি যদি একটু দেখাই এখানকার পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে এখনও, কিন্তু সাধারণ মানুষ থেকে নেতাকর্মী সবাই এই বৃষ্টি উপেক্ষা করে এখানে আছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। তারা বলছেন যে দীর্ঘ সময় পর একটু উপজেলায় প্রধানমন্ত্রী আসছেন, তাদের উচ্ছ্বাস উদ্দীপনার কমতি নেই। তারা যে বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা এখানে
আমি যদি একটু জাতীয় সঙ্গীতটা শোনাই, এখন একটু জাতীয় সঙ্গীত চলছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে মৌলভীবাজার পৌঁছে গেছে, জাতীয় সঙ্গীত চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রামে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। ভবিষ্যতে আমরা এই ধরনের মামলা উদ্ঘাটন করে মানুষের পাশে থাকার আমরা আশাবাদ ব্যক্ত করছি। এগুলো নেন তদন্ত কর্মকর্তা কারণে এই মামলাটি সংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে। অবদান কি এই মামলাটা আপনারা নিজেরাও সংযুক্ত হলেন? প্রত্যেকটা তদন্তকারী কর্মকর্তারই লক্ষ্য থাকে যাতে মামলাটা আপনার উদ্ঘাটন করা হয়, মামলার রহস্য উদ্ঘাটন করা হয়। এটা একটা ক্লুলেস মার্ডার ছিল, এটা আমাদেরকে একেবারে শূন্য থেকে তদন্ত শুরু করতে হয়েছে। হ্যাঁ, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ সুস্পষ্ট দিক নির্দেশনার ভিত্তিতে মামলাটির তদন্ত কার্য সমাপ্ত করা এবং বিচার কার্য আমাদের সহযোগিতা ছিল। আজকে বিজ্ঞ আদালত রায়ে যে পর্যবেক্ষণ দিয়েছেন, যে রায় প্রদান করেছেন, তদন্তকারী কর্মকর্তা হিসেবে এবং পিবিআই প্রতিষ্ঠান হিসেবে সন্তুষ্ট। পুরো নামটা মনোজ কুমার দে। সারিকা, আপনি নিশ্চয়ই ব্রিফিং শুনছিলেন। কিছুক্ষণ আগে এখানে শিশু আয়াত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছেন আদালত, এবং সে বিষয়ে আমরা ব্রিফিং শুনছিলাম। কিছুক্ষণ আগে এখানে যে রাষ্ট্রপক্ষের উকিল পিপি এই আদালতের রায় ঘোষণা করা হয়েছে, 6ষ্ঠ মহানগর দায়রা জজ আদালত, সে আদালতের পিপি এই রায় সম্পর্কে বিস্তারিত বলছিলেন এবং আদালতের যে পর্যবেক্ষণ ছিল এই হত্যাকাণ্ড সম্পর্কে সে বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। সারিকা, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে শিশু আয়াত হত্যায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, আমরা সেই বিষয়ে জানছিলাম। কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ইসলামারি সীমান্তে মানবেতর জীবন কাটাচ্ছে পুষণের চেষ্টার শিকার নারী ও শিশুসহ 9 জন। নাগরিকত্বের দ্বন্দ্বে 6 মাস বয়সী এক সন্তান সহ টানা 4 দিন ধরে সীমান্তের শূন্যরেখা অবস্থান করছেন তারা। খোলা মাঠে রোদ বৃষ্টিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুটির জীবন। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুষিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিন রাত স্থানীয়দের সাথে নিয়ে টহল দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। কুড়িগ্রামের আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমরা বলছিলাম 9 জন মানবেতর সময় কাটাচ্ছে, কেমন দেখছেন আজকে সার্বিক পরিস্থিতি সেখানকার?
সারিকা যেমনটা বলছিলেন তার চেয়েও মানবিক বিপর্যয় সেখানে, কারণ এই গত রোববার ভোর থেকে আজ পর্যন্ত পলিথিনের নিচে, কখনো ছাতার নিচে, কখনো খোলা আকাশের নিচে এই তীব্র রোদেই কিন্তু অবস্থান করছে সেই 2 শিশু সহ 9 জন। এক সীমান্তে আছে 6 জন, আরেকটি সীমান্তে আছে 3 জন। তো এই বিষয়ে রোববারেই বিএসএফ এর সঙ্গে একটি পতাকা বৈঠক করেছে বিজিবি, কিন্তু তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। তারপরে এটি নিয়ে আসলে দ্বিতীয়বার পতাকা বৈঠকও যেমন হয়নি, তেমনি হচ্ছে যে আসলে এই 9 জনের ভাগ্যে কি আছে, তারা আদৌ আসলে কোন দেশে যাবে, কোন দেশের অভ্যন্তরে তারা ফিরবে বা ফিরতে পারবে, এমন দিনক্ষণ, এমন সময়ে কিন্তু আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। কারণ যেহেতু তারপর থেকে বিজিবি বিএসএফ এর আর পতাকা বৈঠক হয়নি বা হবে কিনা তাও নিশ্চিত করে বিজিবিও বলতে পারছে না, কারণ বিএসএফ আসলে তাদের কোনো কথাই এ পর্যন্ত জবাব দেয়নি, আমরা যতটুকু শুনেছি বিজিবির কাছ থেকে। এর বাইরে আশপাশের আরো বেশ কিছু সীমান্ত দিয়েই কিন্তু বিএসএফ গত 2 রাত আগে আর কি, গেল রাতে তেমন কোনো তাদের তৎপরতা ছিল না, তার আগের 2 রাতে তাদের তৎপরতা ছিল, তারা আবারও কিন্তু মিছিল করার চেষ্টা করেছিল, যদিও সেটা গিয়েছে বিজিবি সহ স্থায়ীরা। সবকিছু মিলে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক রয়েছে, উদ্বেগ রয়েছে, একই সাথে এই যে 9 জন মানুষের যে সময়, এত খারাপ সময় যাচ্ছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা কথা হচ্ছে, আলোচনা যেমন হচ্ছে, সমালোচনা যেমন হচ্ছে। সবকিছু মিলে তারা চাচ্ছে যে আসলে তারা কোন দেশে যাবে, এটি একটু 2 দেশের সীমান্ত রক্ষীদের মাধ্যমে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সারিকা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম। ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধ বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি নিয়ে আওয়াজ তুলতে হবে আন্তর্জাতিক মহলে। ভারত বাংলাদেশ সম্পর্ক আদৌ কি আর কখনো স্বাভাবিক হবে? বর্তমান বাস্তবতায় এটি এখন $মিলিয়ন প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে তিক্ততা শুরু তা কাটেনি বিএনপি সরকার দায়িত্ব নেবার পরও, বরং 16 কলা পূর্ণ হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা দখলের পর। আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে শুরু হয় অবৈধ পুশিনের। এবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRW। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর অনেক বাঙালি ভারতীয় মুসলমানকে অবৈধভাবে আটক ও জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, যাদের কাছে ভারতীয় নথিপত্র রয়েছে। সংস্থাটি বলছে, বিজেপি সরকার দায়িত্ব নেবার পর প্রায় 5000 মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে আওয়াজ তোলার পরামর্শ বিশ্লেষকদের। তাদের প্রশ্ন, ভারত অভ্যন্তরীণ রাজনীতি বলি কেন হবে বাংলাদেশ? ভারত যখন তার অভ্যন্তরীণ নিরাপত্তাকে এক্সটার্নালাইজ করছে, সেটার এফেক্ট স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপরে এসছে। এবং এই যে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশন, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি বারবারও বলেছি, যে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যেহেতু এটাকে সুরাহা করা যাচ্ছে না, সেটার আন্তর্জাতিক একটা সলিউশনে যাওয়া উচিত। বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক পোস্টারগুলি আছে সেগুলি খুব স্বাভাবিকভাবে সমাদৃত, কিন্তু বিষয়টার রেসিপ্রোসিটির ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখি। এরই মধ্যে দিল্লিকে একাধিকবার কূটনৈতিক পত্র ও প্রতিবাদ দিয়েছে ঢাকা, যদিও বিষয়টি আমলে নেওয়া হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর থেকেই বৈশ্বিক তেলের বাজারে কিছুটা স্বস্তি নেমেছে। বিক্রি হচ্ছে 3 মাসের মধ্যে সর্বনিম্ন দরে। মঙ্গলবার আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি $80 নিচে নামে, যা গত মার্চের পর সর্বনিম্ন। ইরান যুদ্ধ শুরুর সময় ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম ছিল প্রায় $120, যার বর্তমান দাম $79.90। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। এই খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের কারণে সারা বিশ্বে বেড়ে যায় বিদ্যুৎ, গ্যাসের বিল, পেট্রোলের দর। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।